তো আমরা এখানে লাস্ট আগের দিন পড়েছিলাম লিনিয়ার কনগ্রুয়েন্স, চাইনিজ রিমাইন্ডার থিওরেমের আগে পর্যন্ত। আরেকবার আমি বলে দিই লিনিয়ার কনগ্রুয়েন্স কি ছিল। তো লিনিয়ার কনগ্রুয়েন্স কি ছিল না, যদি একটা পলিনোমিয়াল এফএক্স যদি একটা পলিনোমিয়াল হয় উইথ ইন্টিজার কোফিসিয়েন্টস, এফএক্স একটা পলিনোমিয়াল হয় উইথ ইন্টিজার কোফিসিয়েন্ট a0 a1 to an with where a0 not congruent to 0 mod m, then fx congruent to 0 mod m is said to be a polynomial congruence mod m of degree n. fx যদি একটা পলিনোমিয়াল হয় তাহলে fx congruence to 0 mod m তাকে বলা হচ্ছে পলিনোমিয়াল কনগ্রুয়েন্স অফ mod m। তো এই পলিনোমিয়াল কনগ্রুয়েন্সের সলিউশন বলতে কি বোঝায় না, যদি কোনো ইন্টিজার পাওয়া যায় x0 যেটা ওই পলিনোমিয়াল কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করবে, তখন x0 কে বলা হবে সলিউশন অফ দা কনগ্রুয়েন্স। এখন এখানে আমরা পড়বো যে কখন পলিনোমিয়ালের কখন হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্সের বা কখন হচ্ছে পলিনোমিয়াল কনগ্রুয়েন্সের, লিনিয়ার কনগ্রুয়েন্স এখন আসেনি, কখন পলিনোমিয়াল কনগ্রুয়েন্সের সলিউশন পাওয়া যাবে আর পাওয়া যাবে না। তো যদি x1 আরেকটা সলিউশন হয় বা x1 যদি কনগ্রুয়েন্ট টু x0 হয়, তাহলে আমরা বলবো যে f of x1 অবশ্যই কনগ্রুয়েন্স টু 0 mod m, মানে x0 যদি একটা সলিউশন হয় এবং x1 যদি কনগ্রুয়েন্ট টু x1 যদি কনগ্রুয়েন্ট টু x0 হয়, তাহলে x1 is another solution of the congruence। ওকে, x0 যদি একটা সলিউশন হয় এবং x1 যদি কনগ্রুয়েন্ট টু x0 হয়, তাহলে x1 another solution of the congruence। এবার কিন্তু এই দুটো সলিউশনকে আমরা আলাদা আলাদা বলবো না। তাহলে দাস ইফ ওয়ান সলিউশন বি ফাউন্ড, যদি একটা সলিউশন x0 পাই, তাহলে x0 এর সাথে যতজন কনগ্রুয়েন্ট আছে সে কতজন হয় না ইনফাইনাইট সংখ্যক হয়, তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন ক্যান বি অবটেইন বাট অল দিস সলিউশন বিলংস টু দা সেম x0 রেসিডিউ ক্লাস। যদি x0 একটা সলিউশন হয় তাহলে তার সাথে কনগ্রুয়েন্ট যত ইন্টিজার আছে সবাই হচ্ছে সলিউশন, কিন্তু সবাই তারা একই ক্লাসের মধ্যে আছে and they are not counted as different solution, তাদেরকে আমরা ডিফারেন্ট সলিউশন বলবো না। তাহলে ডিফারেন্ট সলিউশন কাদেরকে বলবো, ডিফারেন্ট সলিউশন x1 x2 দুটো ডিফারেন্ট সলিউশন হবে যদি তারা নিজেদের মধ্যে কনগ্রুয়েন্ট না হয়। x1 not congruent to x2 but x1 also solution, x2 also a solution, তখন তাদেরকে বলবো ডিফারেন্ট সলিউশন। যদি x1 আর x2 নিজেদের মধ্যে কনগ্রুয়েন্ট হয়ে যায় তখন তারা কিন্তু ডিফারেন্ট বলবো না, তারা সেম কনগ্রুয়েন্ট। ওকে, তাহলে therefore by number of solutions of a congruent we mean the number of solution incongruent in pair। তাহলে একটা পলিনোমিয়াল কনগ্রুয়েন্সে কখন কটা সলিউশন আছে বলতে আমরা বলবো যে যারা নিজেদের মধ্যে কনগ্রুয়েন্ট নয় সেরকম কটা সলিউশন আছে, যারা নিজেদের মধ্যে কনগ্রুয়েন্ট সেরকম সলিউশনকে আমরা বলবো না। ওকে, এক্সাম্পল, এই ধরো x স্কয়ার কনগ্রুয়েন্ট টু 1 mod 8, let us consider the congruence x square congruent to 1 mod 8। x congruent to 1 is a solution of the congruence and all solution congruent to 1 mod 8, that is x equals to 1 plus 8k, k be an integer or solution of the congruence। আবার বলছি যে এখানে একটা পলিনোমিয়াল কনগ্রুয়েন্স আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার কনগ্রুয়েন্ট টু 1 mod 8, ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি যে x সমান 1 বসালে স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে 1 একটা সলিউশন। আর কারা কারা সলিউশন হবে না, যারা 1 এর সাথে কনগ্রুয়েন্ট, মানে ক্লাস 1 এর মধ্যে যারা থাকবে সেই রিলেশন চ্যাপ্টারের যে ক্লাস 1 তার মধ্যে যারা যারা থাকবে সবাই হচ্ছে সলিউশন। এবার কারা কারা থাকবে ক্লাস 1 এর মধ্যে না, 1 থাকবে, 1 প্লাস মাইনাস 8, 1 প্লাস মাইনাস 16, 1 প্লাস মাইনাস 24, এরা সবাই ক্লাস 1 এর মধ্যে থাকবে। তাহলে ইনফাইনাইট সংখ্যক সলিউশন এখানেই আমরা পেয়ে যাচ্ছি 1, 9, 17, 25, 33 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার ওদিকে মাইনাসের দিক থেকে গেলে -7, -15, -23, ইনফাইনাইট সংখ্যক সলিউশন পাচ্ছি, বাট উই ক্যানট কনসিডার দে অ্যাজ ডিফারেন্ট সলিউশন। বাট এরা সবাই, এদেরকে আমি ডিফারেন্ট সলিউশন বলতে পারবো না, এরা একটাই সলিউশন। হতে পারে এরা আলাদা আলাদা, কিন্তু একটাই সলিউশন, কারণ এরা একই ক্লাসের মধ্যে রয়েছে। অন দ্য আদার হ্যান্ড তুমি আবার দেখো যে -1 x সমান -1 বসালে বা 3 বসালে
3 বসালে আবার একটা সলিউশন পাওয়া যাচ্ছে। এখানে যখন x এর জায়গায় 3 বসাচ্ছ তাহলে 3 স্কয়ার মানে 9, 9 মানে হচ্ছে 1 mod 8। তাহলে 3 কিন্তু 1 এর সাথে কনগ্রুয়েন্ট নয়, 3 নট কনগ্রুয়েন্ট টু 1 mod 8। আবার 3 যেহেতু সলিউশন, তাহলে ক্লাস 3 তে যারা আছে, ক্লাস 3 তে কারা আছে না 3, 3 প্লাস মাইনাস 8, 3 প্লাস মাইনাস 16, এরা সবাই কিন্তু সলিউশন। ওকে, একই রকম ভাবে x equals to x congruent to mod 5, mod 5 by x সমান 5, x equals to 7, এগুলো এই চারটে সলিউশন। এবং এক্ষেত্রে আমরা যেহেতু এই যে 1, 3, 5, 7 এরা নিজেদের মধ্যে কনগ্রুয়েন্ট নয়, এরা নিজেদের মধ্যে কেউ কারোর সাথে কনগ্রুয়েন্ট নয়, তাহলে এখানে নাম্বার অফ সলিউশন বলতে এখানে আমরা বলবো এই চারটে। নাম্বার অফ সলিউশন আমরা বলবো চারটে, কিন্তু প্র্যাকটিক্যালি কি না, প্র্যাকটিক্যালি হচ্ছে ক্লাস 1 এর মধ্যে যত আছে সবাই সলিউশন, ক্লাস 3 এর মধ্যে যত আছে সবাই সলিউশন, ক্লাস 7 এর মধ্যে যত আছে সবাই সলিউশন, এবং ক্লাস 5, ক্লাস 7 এদের মধ্যে যতজন আছে সবাই হচ্ছে সলিউশন, ইনফাইনাইট সংখ্যক সলিউশন। বাট আমরা যখন ডিফারেন্ট সলিউশন বলে কাউন্ট করতে যাব তখন কিন্তু চারটাই সলিউশন পাবো, সেটা হচ্ছে 1, 3, 5, 7। যেটা হচ্ছে ওই মড 8 যেহেতু আছে তাই হচ্ছে আমরা 0 থেকে 7 পর্যন্ত ট্রাই করব, যারা স্যাটিসফাই করবে তারা হচ্ছে সলিউশন, মানে তারা ডিফারেন্ট সলিউশন। তার বাইরে অনেক সলিউশন থাকবে বাট সেগুলোকে ডিফারেন্ট ধরা যাবে না। এগুলো আগের দিন আমি বলেছিলাম। ওকে, এবার চলে আসি যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স। লিনিয়ার কনগ্রুয়েন্স কাকে বলে না, যদি পলিনোমিয়াল কনগ্রুয়েন্সের ডিগ্রি 1 হয়, যদি কোনো পলিনোমিয়াল কনগ্রুয়েন্সের ডিগ্রি 1 হয় তখন তাকে বলা হয় লিনিয়ার কনগ্রুয়েন্স। তাহলে একটা লিনিয়ার কনগ্রুয়েন্স কেমন দেখতে হয় না, একটা লিনিয়ার কনগ্রুয়েন্স দেখতে হয় এরকম, ax congruence to b mod m where a not equals to 0। একটা লিনিয়ার কনগ্রুয়েন্স তাহলে কিরকম দেখতে হয় না, ax congruence to b mod m where a not equals to 0। ওকে, তাহলে এবার ওই লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন কি, একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন বলতে বোঝাবে একটা ইন্টিজার c যেটা কিনা ওকে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ ac congruent to b mod m হবে। একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন মানে একই কথা, যে একটা ইন্টিজার যদি ওই লিনিয়ার কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করে, দ্যাট ইজ ac congruent to b mod m হয়, তাহলে তাকে বলা হয় সলিউশন অফ দা লিনিয়ার কনগ্রুয়েন্স। এবার এখানেও আমরা সেই সব করব যে কখন একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন পাওয়া যায়, কখন একটা লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি আমরা দেখব। তাহলে ফার্স্ট থিওরিম লক্ষ্য করো, যে এটা একটু আগেই আমরা পড়লাম যে যদি x1 একটা সলিউশন হয় অফ দা লিনিয়ার কনগ্রুয়েন্স ax congruence to b mod m, এবং যদি x2 x1 এর সাথে কনগ্রুয়েন্ট হয় তাহলে দেন x2 ইজ অলসো এ সলিউশন অফ দা কনগ্রুয়েন্স। একটু আগে আমি বললাম কথাটা, যদি x1 একটা সলিউশন হয় এবং x2 আবার x1 এর সাথে কনগ্রুয়েন্স হয় তাহলে হচ্ছে x2 অ্যানাদার সলিউশন। তো প্রুফ দেখে নাও। প্রুফ হচ্ছে যেহেতু x1 একটা সলিউশন তাহলে x1 স্যাটিসফাই করছে ইকুয়েশনটাকে, তার মানে ax1 congruence to b mod m হচ্ছে। আবার যেহেতু x1 x2 congruent to x1, তাহলে এটা থিওরিম ছিল কনগ্রুয়েন্সের থিওরিম, আমরা আগের দিন পড়েছিলাম যে তাহলে ax2 congruence to ax1 হবে। আবার হচ্ছে ax1 মানে হচ্ছে b, তার মানে ax2 congruence to b হবে। তার মানে x2 দেখো ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে যাচ্ছে, ax2 congruence to b হয়ে যাচ্ছে, তার মানে x2 is a solution of the congruence ax congruence to b mod m। ওকে, অ্যাকচুয়ালি সলিউশন গুলো কি হবে একটু আগে আমি বললাম, টোটাল যে সলিউশন সেট হবে x1 plus lambda m, also a solution for lambda equals to 0 plus minus 1 plus minus 2, মানে ওই যেটা একটু আগে আমি বললাম যে ক্লাস x1 এর মধ্যে যারা আছে তারাই সলিউশন হবে। এখানে যেহেতু x2 congruence to x1, তার মানে x2 টা ক্লাস x1 এর মধ্যে আছে, আর ক্লাস x1 এর মধ্যে আর কারা আছে না x1, x1 plus minus m, x1 plus minus 2m, x1 plus minus 3m, এরা সবাই ক্লাস m এর মধ্যে আছে এবং এরা সবাই হচ্ছে এর সলিউশন হবে। ওকে, এবার নেক্সট থিওরিমে চলে যাই। নেক্সট থিওরিম কি বলছে যে if GCD of am equals to 1 then the linear congruence has a unique solution। যদি এই ax congruence to GCD of a আর m congruence to 1 হয় তাহলে এই লিনিয়ার কনগ্রুয়েন্সের একটা ইউনিক সলিউশন থাকবে গ্যারান্টি, এবং সলিউশনটা ইউনিক হবে। ওকে,
ইউনিক মিনস এখানে কিন্তু সেটা বুঝতে হবে যে ইউনিক মিনস আর দ্বিতীয় কোনো কনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে না। ইউনিক মিনস একটা পুরো ক্লাস পাবো, একটাই ক্লাস পাবো, তাই তো? মানে অলরেডি আমি দেখলাম একটা সলিউশন পাবো, মানে x0 যদি একটা সলিউশনে তার x0 ক্লাস কিন্তু পুরোটাই সলিউশন হবে, বাট তাদেরকে তো আমরা একই ধরবো, তাদেরকে তো আর আলাদা ধরবো না। তো চলো দেখা যাক যে সিন্স জিসিডি অফ am ইকুয়ালস টু 1, তাহলে ইন্টিজার চ্যাপ্টারে যে থিওরিম ছিল দেয়ার এক্সিস্ট ইন্টিজারস u and v such that au plus bv ইকুয়ালস টু 1 দিয়ে একে যদি আমি b দিয়ে সরি m দিয়ে গুণ করি তাহলে কি আসবে না a b u plus m b v ইকুয়ালস টু b, a b u প্লাস এখানে একটু ভুল আছে, a u প্লাস m v ইকুয়ালস টু 1, যেহেতু হচ্ছে জিসিডি a m ইকুয়ালস টু 1 তাহলে a u প্লাস m v ইকুয়ালস টু 1 দিয়ে একে তুমি b দিয়ে গুণ করলে তাহলে কি আসছে না a b u প্লাস m b v ইকুয়ালস টু b। তার মানে আমি যদি একে m দিয়ে ভাগ করি, কনগ্রুয়েন্স টু মডিউলো m বলা আছে, তাহলে একে যদি আমি m দিয়ে ভাগ করি বাম দিকে ভাগ করলে এই পোরশনটা ভাগ কেটে যাবে, এই পোরশনটা ভাগ কেটে যাবে, তাহলে পড়ে কি থাকবে না পড়ে থাকবে না a b u কনগ্রুয়েন্ট টু b mod m, তাই তো? কি করে হচ্ছে এখানে আরো বলে দিচ্ছি দেখো, যে পরিষ্কার দেখতে পাচ্ছ যে m b v এটা কনগ্রুয়েন্ট টু 0 mod m, আর a b u এটা হচ্ছে কনগ্রুয়েন্ট টু b, বা এর দুদিকে যদি আমি যোগ করে দিই a b u দিয়ে তাহলে a b u কনগ্রুয়েন্ট টু a b u, তার মানে এখান থেকে বলতে পারি আমি a b u কনগ্রুয়েন্ট টু b mod m। ওকে, কোথাও বুঝতে না পারলে বলবে, আমি রিপিট বলবো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যেহেতু এইখানে m গুণ করা আছে, m দিয়ে যখন ভাগ করব এই পোরশনটা কেটে যাবে, তাহলে বাম দিকে এটা পড়ে থাকবে আর ডান দিকে এটা পড়ে থাকবে, মানে বাম দিকের ভাগশেষ হচ্ছে a b u আর ডান দিকের ভাগশেষ হচ্ছে b। তাহলে আমরা জানি রেসিডিউ থিওরি অনুযায়ী যে বাম দিকের ভাগশেষ আর ডান দিকের ভাগশেষ কনগ্রুয়েন্স হয়, তাহলে a b u কনগ্রুয়েন্ট টু b mod m। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইকুয়েশনটা ax কনগ্রুয়েন্ট টু b mod m এর একটা সলিউশন আমি দেখতে পাচ্ছি, সেই সলিউশনটা কি না সেই সলিউশনটা হচ্ছে x ইকুয়ালস টু bu ইজ এ সলিউশন অফ দ্য কনগ্রুয়েন্স ax কনগ্রুয়েন্স টু b mod m। এবার আমাকে দেখাতে হবে, তার মানে ফার্স্ট পার্ট হলো যে যদি জিসিডি অফ am 1 হয়, যদি জিসিডি অফ am 1 হয় তাহলে সলিউশন থাকবে, এটা গ্যারান্টেড হলো। এবার দেখাতে হবে সলিউশন ইজ ইউনিক, সলিউশনটা ইউনিক দেখাতে হবে। তাহলে লেট x1 x2 be two solutions of the congruence ax congruence to b mod m, দেন কি হচ্ছে না ax1 congruence to b mod m and ax2 congruence to b mod m, তাহলে ax1 congruence to b mod m ax2 congruence to b mod m, আবার তার মানে হচ্ছে কি না ax1 congruence to ax2 mod m। এবার একটা ইন্টিজার চ্যাপ্টার, এগুলো প্রত্যেকটাই থিওরিম কিন্তু ইন্টিজার চ্যাপ্টারের, আবার বলছি যদি ইন্টিজার চ্যাপ্টার কারো না পড়া থাকে তাহলে ইন্টিজার চ্যাপ্টারটা আগে ভালো করে পড়ো মাপার বই থেকে বা আমার নোটটা থেকে, দিয়ে প্রুফ করতে হবে না, থিওরিম গুলো জাস্ট জানো। এই প্রত্যেকটা থিওরিম এগুলো ইন্টিজার চ্যাপ্টারে ছিল, যে যদি ax1 কনগ্রুয়েন্স টু ax2 mod m হয়, এবং যেহেতু এখানে জিসিডি অফ am হচ্ছে 1 তাহলে এখানে a কেটে দেওয়া যায়, কেটে দিয়ে হচ্ছে x1 কনগ্রুয়েন্স টু x2 mod m লেখা যায়। জিসিডিটা 1 হলেই কাটা যায়, সব সময় কাটা যায় না। তাহলে দিস প্রুভ দ্যাট দ্য কনগ্রুয়েন্স হ্যাজ এ ইউনিক সলিউশন, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর সলিউশন থাকবে। আগে বললাম সলিউশন আছে, এবার এখানে বললাম সলিউশনটা ইউনিক হবে। তো ইউনিক কিন্তু নয় অ্যাকচুয়ালি, বাকি সলিউশন গুলো কি হবে আমি আবার বলছি যে বাকি সলিউশন গুলো, একটা সলিউশন বি ইউ এসছে, বাকি সলিউশন গুলো আসবে বি ইউ প্লাস মাইনাস এম, বি ইউ প্লাস মাইনাস 2m, বি ইউ প্লাস মাইনাস 3m, এইরকম ভাবে সলিউশন আসবে, কিন্তু এদেরকে আমরা ডিস্টিংক্ট ধরবো না, এদেরকে আমরা একই সলিউশন ধরবো। তাহলে সলিউশন গুলো এরকম আসবে au ax equals to bu plus lambda m, যেখানে lambda equals to 0 plus minus 1 plus minus 2 plus minus and they all belongs to one and only one residue plus modulo m। ওকে, নেক্সট থিওরিমে চলে যাই, যে যদি জিসিডিটা 1 না হয় তখন কি হবে। যদি জিসিডিটা 1 না হয়ে জিসিডিটা ডি হয় তখন
the linear congruence AX congruence to B mod M has no solution if D is not a divisor of B. Okay, দুটো কেস চলে আসছে, AX congruence to B mod M has no solution if D is not a divisor of B. Or if D is a divisor of B, if D be a divisor of B, then the linear congruence AX congruence to B mod M has D into incongruent solutions mod M. মানে ডি সংখ্যক ডিস্টিংক্ট সলিউশন থাকবে। যদি ডি ডিভাইজার হয় তাহলে হচ্ছে ডি সংখ্যক সলিউশন থাকবে, আর ডি যদি ডিভাইজার না হয় তাহলে হচ্ছে কোনো সলিউশনই থাকবে না। প্রুফটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়, ছেড়ে দিলাম। আমি ওই সেকেন্ড পার্টটা বলে দিই যে যখন ডিভাইজার হবে তখন সলিউশন গুলো কি কি হবে না, সলিউশন একটা যদি সলিউশন x1 হয় তাহলে আরেকটা হবে x1 প্লাস m বাই ডি, আরেকটা হচ্ছে x1 প্লাস 2m বাই ডি ডট ডট করে x1 প্লাস d মাইনাস 1m বাই ডি, আর x1 ইজ সলিউশন। x1 যদি একটা সলিউশন হয় বাকি সলিউশন গুলো সব এরকম ভাবে হবে, x1 প্লাস m বাই ডি, x1 প্লাস 2m বাই ডি প্লাস ডট ডট করে x1 প্লাস d মাইনাস 1m বাই ডি। ওকে, এবার একটা এক্সাম্পল দেখো। Solve the linear congruence 5x congruence to 3 mod 11. Solve the linear congruence 5x congruence to 3 mod 11. দেখো একটাই মেথড, সব অঙ্কই একই মেথডে হবে। যে জিসিডি অফ 5,11, এই যে 5 আর 11, জিসিডি অফ 5 আর 11 আগে থিওরি অনুযায়ী জিসিডি অফ এ আর এম 1 হচ্ছে, 5 আর 11 গসাগু 1 হচ্ছে, তার মানে এর ইউনিক সলিউশন আছে। ওকে, এবার যেহেতু জিসিডি অফ 5 11 ইকুয়ালস টু 1, তাহলে ইন্টিজারের থিওরি অনুযায়ী দেয়ার এক্সিস্ট ইন্টিজারস ইউ ভি সাচ দ্যাট 5u প্লাস 11v ইকুয়ালস টু 1। এবার কাজ হচ্ছে খুঁজে বের করানো। এই ধরনের অঙ্ক আমি আগের দিন দেখিয়েছি যে কিভাবে খুঁজে বের করতে হয় ইউভি, আর এই সব ছোটখাটো অঙ্কে মুখে মুখেও করা যায়। এখানে মুখে মুখেই করা যাচ্ছে যে ইউর মান -2 আর ভি এর মান 1। এখানে বসিয়ে দেখো যে 5 ইন্টু -2 আর 11 ইন্টু 1 মানে কত না 1 হচ্ছে। এখানে মুখে মুখেই করা যাচ্ছে, আর অনেক সময় করে দেখতে হয়। কিভাবে করে দেখতে হয় আমি আবার বলে দিচ্ছি যে 11কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 দুগুণে 10 দিলে ভাগশেষ থাকে 1, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি যে 11 ইকুয়ালস টু 2 ইন্টু 5 প্লাস 1, তাহলে এখানেই এক লাইনে আমার হয়ে গেল যে 1 ইকুয়ালস টু কত হচ্ছে না 5 ইন্টু -2 প্লাস 11 ইন্টু 1, তাহলে হয়ে গেল 5u প্লাস 11v, যেখানে u এর মান হচ্ছে -2, v এর মান হচ্ছে 1। মুখে মুখে হয়ে যাচ্ছে। এখানে বড় হলে এইভাবে ভাগ 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 করে করতে হতো। আমি একটা অঙ্ক দেখিয়েছিলাম আগের দিন করে, মাপার বইতে এরকম অঙ্ক করে দেওয়া আছে অনেকগুলো। তাহলে এক্ষেত্রে আমি পেয়ে গেলাম যে এই রিলেশনটা আমার দরকার, যে 5 ইন্টু -2 প্লাস 11 ইন্টু 1 সমান 1। এবার যদি 11 দিয়ে ভাগ করো তুমি, বাম পক্ষে কি হবে না এই অংশটা কেটে যাবে, ভাগশেষ থাকবে এইটা, আর ডান পক্ষে ভাগশেষ থাকবে এটা, তাই তো? এটা কেটে যাবে, বাম পক্ষে এইটা ভাগশেষ থাকবে, ডান পক্ষে এইটা ভাগশেষ থাকবে, এবং এটা থেকে বলা যাবে তাহলে 5 ইন্টু -2 congruence to 1 mod 11, 5 ইন্টু -2 congruence to 1 mod 11। ওকে, তোমার এখানে 3 চেয়েছে, কোশ্চেনটাতে 3 আছে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, বোথ সাইডে গুণ করা যায় কনগ্রুয়েন্সের প্রপার্টি, যে তাহলে 5 ইন্টু -6 congruence to 3 mod 11, 5 ইন্টু -6 congruence to 3 mod 11। ব্যাস, তাহলে হয়ে গেল। এই যে ইকুয়েশনটা দেখো আর এইটা দেখো, তাহলে কি দেখা যাচ্ছে যে x নট কনগ্রুয়েন্ট, এটা ইকুয়ালস টু x ইকুয়ালস টু -6 দেখা যাচ্ছে যে স্যাটিসফাই করছে, মানে x ইকুয়ালস টু -6 একটা সলিউশন। তাহলে অল সলিউশন আর x কনগ্রুয়েন্ট টু -6 mod 11, মানে হচ্ছে x কনগ্রুয়েন্ট টু 5 mod 11, -6 মানেই 5 কনগ্রুয়েন্সের দিক থেকে ধরলে। তাহলে all the solutions are congruent to 5 mod 11 and therefore the given congruence as unique solution। সলিউশন গুলো সব কি কি হবে না, সলিউশন গুলো এরকম আসবে 5 5 প্লাস মাইনাস 11, 5 প্লাস মাইনাস 22, 5 প্লাস মাইনাস 33, 5 প্লাস মাইনাস 44, এগুলো সব সলিউশন। কিন্তু এই ক্লাস বাদ দিয়ে আর কোনো সলিউশন আসবে না, তাই হচ্ছে সলিউশনটাকে আমরা বলতে পারছি ইউনিক সলিউশন। ওকে, তাই আমরা সলিউশনটাকে বলতে পারছি ইউনিক সলিউশন। এবার হচ্ছে নেক্সট
টাইপটাতে চলে যাই। একটা দুটো আমরা থিওরিম পড়লাম, একটাই দেখলাম যে জিসিডি 1 হলে কি হয়, ইউনিক সলিউশন হয়, আর একটাই পড়লাম যে জিসিডি যদি 1 না হয় অন্য কিছু হয়, জিসিডি ডি হয়, সেক্ষেত্রে কি হয়। তাহলে এখানে পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন বলছে সলভ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স 15x congruence to 9 mod 18, 15x congruence to 9 mod 18। এখানে হচ্ছে 15 আর 18 তার গসাগু কত না, জিসিডি অফ 15 18 হচ্ছে 3। এবার যদি 3 হয় তাহলে দেখতে হবে যে 3 বি কে ডিভাইড করছে কিনা। বি মানে কোনটা না, এদিকে যেটা আছে 3 বি কে ডিভাইড করছে কিনা। যদি ডিভাইড করে, 3 যদি বি কে ডিভাইড করে তাহলে তিনটে ডিস্টিংক্ট সলিউশন পাওয়া যাবে, ওই থিওরিমে তাই বলেছিল। আর 3 যদি বি কে ডিভাইড না করে তাহলে কোনো সলিউশনই পাওয়া যাবে না। ওকে, তাহলে 3 এক্ষেত্রে দেখা যাচ্ছে 3 9 কে ডিভাইড করছে, তার মানে আমরা দেয়ারফর বলতে পারি দ্য গিভেন কনগ্রুয়েন্স হ্যাজ এ সলিউশন। এবং কতগুলো সলিউশন না, তিনটে সলিউশন পাবো, এই যেহেতু ডিভাইড করছে সেই অনুসারে। এবার চলে আসি যে এখানে 3 দিয়ে যদি তুমি ভাগ করে দাও বোথ সাইডে, 3 দিয়ে ভাগ করে দিলে এই কনগ্রুয়েন্সটা হয়ে যাচ্ছে 5x congruence to 3 mod 6 by the property of congruence, 5x congruence to 3 mod 6। এবার আগের অঙ্কটার মতো হয়ে গেল, যেহেতু জিসিডি অফ 5 6 1, জিসিডি অফ 5 6 যেহেতু 1, তাহলে আগের অঙ্কটার মতো হুবহু হয়ে গেল। তাহলে এর একটা ইউনিক সলিউশন আছে। এবং GCD of 5 6 1 মানেই কি না, there exist integers uv such that 5u plus 6v equals to 1। এক্ষেত্রে মুখে মুখে খুঁজে বের করানো যাচ্ছে uv এর মান, এবং সেটা হচ্ছে u সমান -1 v সমান 1। তাহলে আমি পাচ্ছি 5 * -1। এসব লাইন না লিখলেও হয়, তুমি ডাইরেক্ট লিখে ফেলতে পারো এটা, যে 5 * -1 plus 6 * 1 সমান 1। এখানে আমি যদি 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করলে এই পোরশনটা কেটে যাবে, তাহলে কি থাকবে না 5 * -1 congruence to 1 mod 6। এবার তোমার ইকুয়েশন কোথায় গেল, এই যে এইটা হচ্ছে তোমার ইকুয়েশন, 3 আনতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে দিলে 5 * -3 congruent to 3 mod 6। এবার এইটার সাথে এটাকে মিলিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ যে x equals to 3 is a solution of 5x congruence to 3 mod 6 and all solutions। বাকি সলিউশন গুলো কি হবে না, অল সলিউশন হচ্ছে আমার যে দরকার ছিল কি 9 ছিল, তাই তো। তাহলে অল সলিউশনস আর, এখানে এই লাইনটা ভুল রয়ে গেছে, এক্ষুনি টাইপ করছিলাম আমি, x equals to -3 একটা সলিউশন, and therefore all আর সলিউশন গুলো কি হচ্ছে না, ওই যে যেটা লিখেছিলাম একটু আগে, যে x1 প্লাস কি ছিল যেন m/d, তাই তো 2m/d, x1 plus m/d, x1 plus 2m/d, মানে x1 মানে হচ্ছে -3, -3 plus 6, -3 plus 12, x1 plus m/d, এই যে লাস্ট যেটা করলাম, এই যে x1 plus m/d, x1 plus 2m/d, এইগুলো হচ্ছে সলিউশন। ওকে, বুঝতে পেরেছো? এক মিনিট দাঁড়াও, আমি এডিট করে দিই। স্যার স্যার এইটা কি আপনার এলএমএস এ আছে এই নোটটা? এই নোটটা এলএমএস এ আছে, এই পিপিটিটাই দেওয়া আছে পুরো। তো এই যে কিছু কিছু মডিফিকেশন হচ্ছে সেগুলো আবার পাবে না, সেগুলো আমি মডিফিকেশন পরে চেঞ্জ করে দেবো। এই পড়াতে গিয়ে যেখানে আমি প্রবলেম দেখতে পাচ্ছি, ভুল দেখতে পাচ্ছি, সেগুলোকে ঠিক করছি। ঠিক করার পরে তো এবার সেটা তো আর আপডেট হয়নি, আপাতত যেটা আছে সেটা পড়ানো, সেটাতেও কম কিছু নেই। আচ্ছা, ওকে, এবার এবার দেখো, আরেকটা এখানে উদাহরণ নেই, আমি নিজে উদাহরণ একটা সেট করছি। সাপোজ এইটাই প্রবলেমটা বলছি যে 15x সলভ করতে বলেছে, সাপোজ সলভ করতে বলেছে তোমাকে 15x congruence to 7 mod 18, এরকম একটা সলভ করতে বলেছে। এখানে সলিউশন কি হবে তাহলে,
না এখানে যে জিসিডি অফ 15 আর 18 কত হচ্ছে না 3, এন্ড আমরা দেখতে পাচ্ছি 3 does not divide 7, তার মানে আমরা কি বলতে পারবো, the linear congruence has no solution. The linear congruence has no solution. যেহেতু ডিভাইড করছে না তাহলে সলিউশন নেই, কোনো সলিউশন নেই। ডিভাইড করলে সলিউশন থাকতো, কতগুলো সলিউশন থাকতো, নয় যে ভাগ করলে যটা আসছে ততগুলো সলিউশন থাকতো। ওকে, ডিভাইড করলে কটা সলিউশন আসছে, তিনটে সলিউশন আসছে। তিনটা কি করে পেলে না, তিনটাই যে 9/3 মানে কত না 3, সেই হিসাবে তিনটে সলিউশন আসছে। ওকে, এবার তাহলে এগুলো আমরা পড়লাম সিঙ্গেল সিঙ্গেল ইকুয়েশন, সিঙ্গেল সিঙ্গেল। এবার ধরো দুটো তিনটে চারটে এরকম ইকুয়েশন দেওয়া আছে, তখন তাদের কি বলা হয়, আগেও আমরা পড়েছি, যদি একাধিক ইকুয়েশন থাকে তখন তাকে বলা হয় সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম অফ ইকুয়েশন। তাহলে এখানে যদি একাধিক থাকে তখন কি বলবো না, সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স, সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স। তো এই সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স সলভ করতে গেলে একটা সিস্টেমের সলিউশন কাকে বলে, একটা সিস্টেমের সলিউশন কাকে বলে, তোমরা ক্লাস 9 থেকে পড়ে আসছো যে সাপোজ 2x + 3y = 1 আর হচ্ছে 3x + 2y = 2 সামথিং এরকম দুটো ইকুয়েশন বললাম। এটা কি না, এটা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবল। তো এই সিস্টেমের সলিউশন বলতে কি বোঝায়, এই সিস্টেমের সলিউশন বলতে x আর y এর এমন একটা মান বোঝায় যেটা ওকেও স্যাটিসফাই করবে আর একেও স্যাটিসফাই করবে, যেটা প্রথম ইকুয়েশনেরও সলিউশন হবে, যেটা দ্বিতীয় ইকুয়েশনের সলিউশন হবে, তাই তো। এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও তোমরা পড়েছো যে গ্রাফিক্যালি দুটো স্ট্রেট লাইন যে পয়েন্টে কাট করবে সেটা হচ্ছে সলিউশন। তাহলে কাট করছে মানে ওটা প্রথমটার উপরেও আছে দ্বিতীয়টার উপরেও আছে। তাহলে সেম সেম ফর হিয়ার, এখানেও একই রকম ব্যাপার যে একটা সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন বলতে এমন একটা ইন্টিজারকে বলা হবে যেটা সবগুলোকে স্যাটিসফাই করবে, প্রথম সিস্টেমকেও প্রথম ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে, দ্বিতীয় ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে, এইভাবে লাস্ট ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে। তো এর উপরে যে কখন সলিউশন পাওয়া যাবে না পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদির উপরে ডিপেন্ড করে এই থিওরিমটা, চাইনিজ রিমাইন্ডার থিওরি। তো চাইনিজ রিমাইন্ডার থিওরেমে কি বলা হচ্ছে যে এখানে হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স কনসিডার করা হয়েছে, সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স, x congruence to c1 mod m1, x congruence to c2 mod m2, x congruence to cr mod mr। এটা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স। ওকে, যেখানে m1 m2 mr এগুলো হচ্ছে সব পজিটিভ ইন্টিজার্স, যদি এরা পেয়ার ওয়াইজ প্রাইম হয়, পেয়ার ওয়াইজ প্রাইম মানে জিসিডি অফ mi mj = 1 for i not equals to j and c1 c2 cr এগুলো হচ্ছে এনি ইন্টিজার্স হয়, তাই তো। তাহলে এইটার হ্যাজ এ সাইমালটেনিয়াস সলিউশন হুইচ ইজ ইউনিক মডিউলো m1 m2 mr। তার মানে এর একটা সলিউশন থাকবে, সাইমালটেনিয়াস সলিউশন মানে ওই একটা সলিউশন সেটা থাকবে, যে সলিউশনটা হচ্ছে ইউনিক মডিউলো m1 m2 mr, মানে হচ্ছে যে সলিউশনটা ইউনিক মডিউলো m1 m2 mr, মানে আমি কি বলবো যে x0 যদি একটা সলিউশন হয়, x0 ফার্স্ট কথা হচ্ছে যে একটা সলিউশন গ্যারান্টি থাকবে, সেটা হচ্ছে x0। দ্বিতীয় হচ্ছে x0 যদি একটা সলিউশন হয় বাকি সলিউশন গুলো হবে x0 ± m1 m2 mr, x0 ± 2 into m1 m2 mr, x0 ± 3 into মানে ওই যে ক্লাস x0 এর মধ্যে যারা আছে, ক্লাস x0 কার রেসপেক্টে না উইথ রেসপেক্ট টু মডিউলো m1 m2 m1 into m2 into mr। ইউনিক মিন্স ইন দ্যাট সেন্স, এতক্ষণ আমরা তো তাই পড়লাম যে ইউনিক মানে কি দাঁড়াচ্ছিল, এই যে এখানে এই সলিউশনটা কি পড়লাম যে ইউনিক মানে কি আসছিল, এই ইউনিক মানে কারা আসছিল না, ইউনিক মানে হচ্ছে 5 এর সাথে যারা কনগ্রুয়েন্ট তারা সবাই আসছিল, যে 5 ইউনিক মডিউলো 11, ইউনিক মডিউলো 11 মানে এইগুলো ক্লাস 5 এর সলিউশন কারা আসছিল, 5 5 ± 11, 5 ± 22, 5 ± 33, এরা সবাই তো সলিউশন।
বাট এরা হচ্ছে ইউনিক মডিউলো 11 সলিউশন। এদেরকে আমি ডিফারেন্ট সলিউশন বলতে পারবো না, এটা একটাই সলিউশন, ইউনিক মডিউলো 11। ঠিক সেম টু সেম একই ভাবেই যে এখানে একটা সলিউশন থাকবে x0, সেটা গ্যারান্টেড প্রথম কন্ডিশন অনুযায়ী। দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী বাকি যে সলিউশন গুলো হবে সেগুলো হচ্ছে সব মডিউলো m1 m2 mr হবে। x0 এর সাথে সব ইউনিক হবে মডিউলো m1 m2 mr। ওকে, বুঝতে পেরেছো চাইনিজ রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্ট? আবার বলছি দেখো, যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কনসিডার করছি, x কনগ্রুয়েন্স টু c1 mod x m1, x congruence to C2 mod M2, x congruence to CR mod MR। তাহলে এর ইউনিক সলিউশন, এর সলিউশন থাকবে কি থাকবে না প্রথম কোশ্চেন। তো অ্যানসার বলছে যে হ্যাঁ সলিউশন থাকবে। কখন থাকবে, কখন গ্যারান্টি দিতে পারবো না, যদি জিসিডি অফ mi mj ইকুয়ালস টু 1 হয় ফর i নট ইকুয়ালস টু j। i নট ইকুয়ালস টু j মানে পেয়ার ওয়াইজ যদি প্রাইম হয় তাহলে এর সলিউশন থাকবে। এবং সলিউশন ধরো x0 একটা সলিউশন, তাহলে বাকি সলিউশন গুলো কি হবে না, বাকি এই x0 টা হচ্ছে ইউনিক টু মডিউলো m1 m2 mr হবে। মানে আমি বলতে পারি যে এই যে ক্লাস x0 যেখানে কার রেসপেক্টে ক্লাস না মডিউলো m1 ইনটু m2 ইনটু mr, এইগুলো সব হচ্ছে সলিউশন হবে যাদেরকে একটাই সলিউশন ধরা হয় ইউনিক মডিউলো m1 m2 mr। ওকে, প্রুফে চলে যাই। প্রুফে লেট m ইকুয়ালস টু m1 m2 ডট 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 mr and mk ইকুয়ালস টু আমি ধরলাম m বাই mk, mk ইকুয়ালস টু ধরলাম m বাই mk যেখানে k ইকুয়ালস টু 1 2 ডট 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 r। thus gcd of mk m স্মল mk কত হচ্ছে না 1 হবে ফর k ইকুয়ালস টু 1 2 ডট 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 r। প্রত্যেকটা লাইন বোঝো। আবার বলছি দেখো, লেট হচ্ছে আমি ধরলাম m হচ্ছে পুরো প্রোডাক্টটা m1 m2 mr, আর mk ধরলাম m বাই mk মানে 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 m1 ধরলাম আমি m বাই m1, m2 ধরলাম আমি m বাই m2, এইভাবে ডট ডট করে mr সমান ধরলাম আমি m বাই mr। ওকে, তো পরিষ্কার যে m1 মানে কত হচ্ছে না, m1 মানে তাহলে হচ্ছে m2 থেকে mr পর্যন্ত। তাহলে জিসিডি অফ m1 এর সাথে এখানে m1 এর গসাগু কত হবে না 1 হবে, কারণ এখানে তো m1 নেই। ক্যাপিটাল m1 এর মধ্যে কোনো m1 নেই আর স্মল m1 এ m1 আছে, তাহলে এদের গসাগু 1 হবে। একই রকম ভাবে m2 এর গসাগু কত হবে না 1 হবে, m3 এর গসাগু কত হবে না 1 হবে, তাই তো? তাহলে একই ভাবে আমরা বলতে পারি জিসিডি অফ mk ইকুয়ালস টু 1 ফর k ইকুয়ালস টু 1 টু ডট ডট ডট। এবার একটু আগে যে থিওরিম পড়লাম সেই থিওরিম অনুযায়ী যে এই গসাগুটা যদি 1 হয় তাহলে এই যে ইকুয়েশনটা, এই যে mk x কনগ্রুয়েন্স টু 1 mod mk, এই ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে। যেহেতু এর গসাগু তুমি 1 বলছো, এর গসাগু 1 হলে এই ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে, যে সলিউশনটা হচ্ছে ইউনিক মডিউলো mk। এবার লেট x কে একটা এর সলিউশন আমি ধরলাম, তাহলে এটা x কে স্যাটিসফাই করবে mk x কে কনগ্রুয়েন্স টু 1 mod x কে। আর বাকিগুলোর বেলা স্যাটিসফাই করবে না, বাকিগুলো এটা সরি mod mk হবে, mod mk x কে লেখা হয়ে গেছে বলে, এন্ড বাকিগুলোর ক্ষেত্রে স্যাটিসফাই করবে না, তার মানে বাকিগুলোর ক্ষেত্রে mk x কে কনগ্রুয়েন্স টু 0 mod mj যেখানে j নট ইকুয়ালস টু k। এবার একে তুমি c k দিয়ে গুণ করে দাও, এটাকে c k দিয়ে বোথ সাইড গুণ করো, তাহলে c k mk x k কনগ্রুয়েন্ট টু c k mod mk, আর একে যদি c k দিয়ে গুণ করো c k mk x k কনগ্রুয়েন্ট টু 0 mod mj ফর j নট ইকুয়ালস টু k। ওকে, এবার আমি একটা ইন্টিজার কনসিডার করলাম। কিভাবে কনসিডার করলাম না, x0 ইকুয়ালস টু c1 m1 x1 প্লাস c2 m2 x2 প্লাস ডট ডট cr mr xr। এবার ধরো যদি একে m1 দিয়ে ভাগ করো, m1 দিয়ে বোথ সাইডকে m1 দিয়ে ভাগ করো, তাহলে এখানে এই m2 এর মধ্যে m1 আছে, এটা কেটে যাবে, m3 এর মধ্যে m1 আছে কেটে যাবে, এইভাবে বাকি সব কেটে যাবে, কিন্তু শুধু এই পোরশনটা পড়ে থাকবে। কেন
না এখানে m1 টা হচ্ছে প্রাইম টু m1 ছিল, ফার্স্ট লাইনে বলেছে যে m1 প্রাইম টু m1, তাই এই পোরশনটা কাটবে না, বাকিগুলো কেটে যাবে। আবার এখান থেকে তুমি কি বলতে পারো, যে এখান থেকে বলতে পারো c1 m1 x1 এটা কনগ্রুয়েন্ট টু c1। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে m1 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে বাম পক্ষে পাবো x0 আর ডান পক্ষে পাবো c1, তাহলে x0 কনগ্রুয়েন্ট টু c1 মড m1। যেহেতু c1 m1 x1 কনগ্রুয়েন্ট টু c1 মড m1, আর বাকি সবার বেলা ci mi xi কনগ্রুয়েন্ট টু 0 মড mi ফর i নট ইকুয়ালস টু 1। ঠিক একই রকম ভাবে আমরা পাবো যে x0 কনগ্রুয়েন্ট টু c2 মড m2, x0 কনগ্রুয়েন্ট টু c3 মড m3, x0 কনগ্রুয়েন্ট টু cr মড mr। তাহলে এই দেখো এই তো x0 স্যাটিসফাই করে গেল তোমার যে সিস্টেম যে ধরেছিলে, তুমি সিস্টেমটা কি ধরেছিলে, x কনগ্রুয়েন্স টু c1 মড m1, x কনগ্রুয়েন্স টু c2 মড m2 ডট ডট করে x কনগ্রুয়েন্স টু cr মড mr। তো এইখানে দেখো x0 প্রথম ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, x0 দ্বিতীয় ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, x0 তৃতীয় ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, এইভাবে x0 হচ্ছে লাস্ট ইকুয়েশনকেও স্যাটিসফাই করছে। তাহলে this shows that x0 is a solution of the given system of congruence। x0 একটা সলিউশন আমি পেলাম। ওকে, আবার একবার বলছি, দেখো বোঝার চেষ্টা করো, আবার একবার বলছি। আমি হচ্ছে আগে একটা সিস্টেম অফ কনগ্রুয়েন্স নিলাম, x কনগ্রুয়েন্স টু c1 মড m1, x কনগ্রুয়েন্স টু c2 মড m2, x congruence to cr mod mr। এর আমি আগে সলিউশন বের করতে চাই, পরে সেটা ইউনিক মডিউল ও সামথিং সেগুলো আমি পরে যাব। তাহলে এর ফার্স্ট কাজ হচ্ছে আমার একটা সলিউশন বের করানো। ওকে, সলিউশনটা আমার বলা আছে যে যদি জিসিডি অফ mi, mj 1 হয়, জিসিডি অফ mi mj 1 হয় ফর i নট ইকুয়াল টু j, এটা বলা আছে, তাহলে সলিউশন একটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমার কাজ দেখানো, সলিউশন যে পাওয়া যাবে। সলিউশন পাওয়ার জন্য লেট আমি ধরলাম m সমান প্রোডাক্টটা, কার প্রোডাক্ট, না এই যে m1 ইনটু m2 ডট ডট করে mr, এই প্রোডাক্টটা ধরলাম। ওকে, এবার লেট ক্যাপিটাল m1 মানে আমি ধরলাম m বাই m1, m বাই m1 মানে কত হচ্ছে না m2 ইনটু m3 ইনটু ডট ডট করে mr। তাহলে এখানে ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছি, না ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে জিসিডি অফ m1 m1 এটা হয়ে যাচ্ছে 1, কারণ এই যে ক্যাপিটাল m1 এর মধ্যে তো m1 বলে কিছু নেই। ওকে, আবার বাকিরা হচ্ছে পরস্পর প্রাইম, বাকিদের সাথে কখনোই কোনো ডিভাইজার আসবে না। তার মানে আমি এখানে কি বলতে পারি, না তার মানে আমি বলতে পারি যে এই যে দা লিনিয়ার কনগ্রুয়েন্স, the linear congruence m1 x congruence to 1 mod m1 has a solution যাকে আমি ধরলাম সে x1। তাহলে এই যে লিনিয়ার কনগ্রুয়েন্সটা একটু আগে পড়া থিওরি অনুযায়ী এর একটা সলিউশন আছে, সেটা হচ্ছে x1। তাহলে x1 যদি সলিউশন হয় তাহলে কি হবে, না m1 x1 কনগ্রুয়েন্স টু 1 mod m1, এন্ড বাকিগুলোর ক্ষেত্রে mk x1 কনগ্রুয়েন্স টু 0 mod m1 for k not equals to 1। কারণ m2 যদি ধরো তুমি, m2 এর মধ্যে কে আছে, না m2 এর মধ্যে তো m1 আছে, তাহলে কেটে যাবে m1 m1 কেটে যাবে, তাই তো। তাহলে এখান থেকে আমি c কে দিয়ে গুণ করে দিলে c কে বা c1 দিয়ে গুণ করছি c1 m1 x1 কনগ্রুয়েন্স টু c1 mod m1 and c1 mk x1 congruence to বা ck mk
এরকম বলতে পারো C1 বা CK MK XK এটা কনগ্রুয়েন্স টু 0 mod M1 for K not equals to 1. ওকে ওকে, তার মানে এখানে আমি বলতে পারি কি বলতে পারি যে আমাদের লিনিয়ার কনগ্রুয়েন্সের গল্প ছিল। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আমরা হোল্ড করলাম এখানে। তাহলে একই রকম ভাবে তুমি যদি এখানে M2 চেঞ্জ করো, M2 সমান M/M2 করো, M2 সমান M/M2 মানে কি হবে না, এখানে M1 আসবে M3 আসবে, তখন হচ্ছে এখানে M2 হয়ে যাবে 1। তাহলে এখানে M2x equals to 1 congruence to 1 mod M2 has a solution, সেটাকে আমি x2 ধরলাম। তাহলে এখানে পাবো M2x2 হচ্ছে 1 for mod M2, আর MKx2 বাকিগুলোর ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে C2 M2x2 congruence to C2 mod M1 and CK MKx2 congruence to হচ্ছে 0। ক্লিয়ার? এইভাবে M2 M3 M4 MR এর বেলা প্রত্যেকের বেলা পাবো, দিয়ে যাদেরকে আমি জেনারেলাইজ করলে কি পাচ্ছি না, জেনারেলাইজ করলে এরকম পাচ্ছি CK MK XK congruence to CK mod MK। ওকে, এটা পাচ্ছি CK MK XK congruence to CK mod MK বা mod MJ for J equals to K, আর congruence to 0 mod MJ for J not equals to K। এইরকম আমরা একটা সামথিং রেজাল্ট পেলাম। এবার আমি একটা ইন্টিজার কনসিডার করব, সেটা কি না, সেটা হচ্ছে x0। x0 আমি কিভাবে কনসিডার করছি না, x0 কনসিডার করছি C1 M1 x1 plus C2 M2 x2 plus CR MR xr। তাহলে পরিষ্কার দেখো, এই যে এই প্রপার্টি অনুযায়ী যখন C1 congruent to mod M1 নেওয়া হবে, তখন হয়ে যাবে x0 congruent to C1 mod M1। কারণ কি না, কারণ এইটা হচ্ছে C1 এর সাথে কনগ্রুয়েন্ট হবে যখন M1 নেওয়া হচ্ছে, আর এইটা হচ্ছে বাকিগুলো সব 0 হয়ে যাবে যদি M2 নেওয়া হয়, M3 নেওয়া হয়। M1 এর জন্য বাকিগুলো সব 0 হয়ে যাবে, আর শুধুমাত্র এইটা কনগ্রুয়েন্ট টু C1 হয়ে যাবে। এই যে প্রপার্টিটা অনুযায়ী, এই প্রপার্টি অনুযায়ী যে C1 M1 x1 congruent to C1 for mod M1, আর এটা কনগ্রুয়েন্ট টু 0 হবে, বা C2 M2 x2 কনগ্রুয়েন্ট টু 0 হবে ফর M2, বাকিগুলোর জন্য সব 0 হয়ে যাবে। তাই তো? আবার লিখছি দেখো এখানটা, এইটা এক্সপ্লেন করছি যে C1 M1 x1 কনগ্রুয়েন্ট টু C1 হচ্ছে mod M1 এর জন্য, কিন্তু হচ্ছে C2 M2 x2 এটা কিন্তু কনগ্রুয়েন্ট টু 0 হবে mod M1 এর জন্য, কারণ এই যে এই কে আর জে মিললো না, কে আর জে না মিললে এই যে জে নট ইকুয়ালস টু কে হলে 0 হয়ে যাবে। আবার হচ্ছে C3 M3 x3 এটা কনগ্রুয়েন্ট টু 0 mod M3। এইভাবে হচ্ছে বাকিগুলো 0, একটাই পড়ে থাকবে, তার মানে x0 congruent to C1 mod M1। একই রকম ভাবে x0 congruent to C2 mod M2, একই রকম ভাবে ডট ডট করে x0 congruent to CR mod MR। তাহলে আমরা কি বলতে পারবো না, তাহলে এই যে সিস্টেম অফ ইকুয়েশন আমরা ধরেছিলাম, এই সিস্টেম অফ ইকুয়েশনের প্রত্যেকটাকে স্যাটিসফাই করছে কে না, স্যাটিসফাই করছে x0। তাহলে দেয়ারফর x0 ইজ এ সলিউশন, is a solution of the system of linear congruence। ফার্স্ট কাজ হলো x0 is a solution of the system of linear congruence। সেকেন্ড কাজ কি না, সেকেন্ড কাজ হচ্ছে এটা হচ্ছে ইউনিক মডিউলো M1 M2 ডট 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 MR, M1 M2 M2 ইনটু ডট ডট করে MR দেখানো হবে, ইউনিক মডিউলো M1 M2 MR। ওকে,
তো তার জন্য কি করব না, তার জন্য হচ্ছে আমরা এক্স ড্যাশ অ্যানাদার সলিউশন আমি ধরে নিলাম, লেট এক্স ড্যাশ বি অ্যানাদার সলিউশন অফ দ্য সিস্টেম অফ কনগ্রুয়েন্স। তাহলে এক্স ড্যাশ কনগ্রুয়েন্স টু C1 mod M1, এক্স ড্যাশ কনগ্রুয়েন্স টু C2 mod M2, এক্স ড্যাশ কনগ্রুয়েন্স টু C3 mod M3 ডট করে এক্স ড্যাশ কনগ্রুয়েন্স টু CR mod M1। ওকে, নাও তার মানে এবার x তার মানে হচ্ছে x ড্যাশ কনগ্রুয়েন্ট টু ck mod mk এন্ড x0 কনগ্রুয়েন্স টু ck mod mk, এটা আগেই প্রমাণ করেছো যে এটা একটা সলিউশন। তার মানে x ড্যাশ কনগ্রুয়েন্স টু x0 mod mk, তার মানে তো x ড্যাশ কনগ্রুয়েন্স টু x0 mod m1 m2 ডট 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 m1, তাহলে দিস শোজ দ্যাট দ্য সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন মডিউলো m1 m2 m1। সেকেন্ড পার্টটা কিছু নেই, ফার্স্ট পার্টে যা বোঝার বুঝতে হবে। ওকে, টাইম আছে তোমাদের না টিউশন আছে? না স্যার ঠিক আছে। টাইম যদি থাকে তাহলে আমি জাস্ট আছে কটা থেকে স্যার, এই 5 মিনিট পরে শুরু হয়ে যাবে। 5 মিনিট পরে শুরু হয়ে যাবে। ওকে, তাহলে এখানেই থাক। হুম। তোমরা হচ্ছে ভালো করে আগে এই চাইনিজ রিমাইন্ডার থিওরেমের প্রুফ বোঝো। প্রুফটা না বুঝলে আমি এর অঙ্কগুলো বুঝতে পারবে না, কারণ অঙ্কগুলো পুরোটা প্রুফ ধরে করা আছে। ওকে, তাহলে পরের দিন আমি চাইনিজ রিমাইন্ডার থিওরেমের অঙ্ক করাবো। তার আগে হচ্ছে তোমরা চাইনিজ রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্ট আর চাইনিজ রিমাইন্ডার থিওরেমের প্রুফ কিন্তু ভালো করে মুখস্থ করো, ভালো করে বোঝো। পরীক্ষার জন্যও তো ইম্পর্টেন্ট অবশ্যই, আর তাছাড়া এটা না জানলে এইগুলো জানার দরকার আছে, ইন্টিজার চ্যাপ্টার জানার দরকার আছে। পরবর্তীকালে মাস্টার ডিগ্রি করতে গেলে এই পরীক্ষাও হয়তো তোমরা ফ্রিতে উতরে যাবে, যেটা যা হচ্ছে। হ্যাঁ, কিন্তু তো ফ্রিতে সব জায়গায় উতরে গেলে তো আর সবসময় লাভ হয় না, সবাই নাম্বার পাচ্ছে। সে তো এইখানে তো ক্ষতি হচ্ছে, অ্যাকচুয়ালি ভালো ছেলেদের ক্ষতি হয়ে যাচ্ছে যারা পড়াশোনা করছে, কারণ নাম্বার করে তো সবাই পাচ্ছে। তো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা আরো কঠিন হয়ে যাচ্ছে, যত তোমরা পরীক্ষা ফ্রিতে উতরাচ্ছ তত প্র্যাকটিক্যাল লাইফ কঠিন হচ্ছে। তো সেইগুলোর জন্য প্র্যাকটিক্যাল লাইফের জন্য প্রিপারেশন নিয়ে রাখো, পড়াশোনা করতে থাকো, এই জিনিসগুলো পরে কাজে লাগবে। আচ্ছা, পরীক্ষা কি মাসের দিকে হওয়ার সম্ভাবনা আছে? পরীক্ষা কি অনলাইন পরীক্ষা হবে, যখন যখন খুশি হয়ে যাবে, যেমন হয় তেমনি হয়ে যাবে। I পরীক্ষা see. তো অনলাইন হবে একদম, এটা কনফার্ম। সুতরাং তোমার ওই যেমন টাইম যা শিডিউল দেওয়া আছে সেই শিডিউলেই হবে। অফলাইন পরীক্ষা করতে অনেক হেডেক থাকে, পরীক্ষা পিছিয়ে যায়, এই ভোট এসছে, ইয়ে এসছে, সে এসছে। অনলাইন পরীক্ষায় কি হেডেক? অনলাইন পরীক্ষা তো আজকে নোটিশ দিয়ে কালকে পরীক্ষা নিয়ে নেওয়া যাবে, হ্যাঁ সে তো। সিস্টেম তো রেডি করাই আছে। ইউনিভার্সিটি পোর্টালে কোশ্চেন দিয়ে দিল, পরীক্ষা দিয়ে দিলে, খাতা পাঠিয়ে দিলে হয়ে গেল। শেষ। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ স্যার, ওকে।